ম্যাডাম, আমি সমস্ত রান্নাবান্না করে ফেলেছি। এবার কি কাজ করতে হবে আমাকে বলুন। আপনার জন্য কি চা বানিয়ে নিয়ে আসবো? মিনা, তোকে কতবার বলেছি না আমাকে ম্যাডাম ম্যাডাম করে বলবি না, আমাকে আন্টি বলে ডাকবি। সেই কত ছোটবেলা থেকে তোকে দেখছি বলতো। নেহাত তোর মায়ের শরীরটা খারাপ হয়েছে, তাই তুই আমাকে একটু হেল্প করতে এসেছিস। তার মানে এই নয় যে তুই সবসময় আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকবি। আর তাছাড়া তুই তো পড়াশুনো করিস, এখন তোকে আর কোনো কিছু কাজ করতে হবে না। যা, তুই বরং বই নিয়ে পড়তে বস। এই তো কিছুদিন পরেই তোর কলেজে ফাইনাল ইয়ারের এক্সাম, আর এখনও তুই এই সমস্ত কাজ করে যাচ্ছিস। ঠিক আছে, আমি অসুস্থ, তুই আমাকে যতটা পারিস কাজে হেল্প করছিস, তার মানে এই নয় যে তুই সমস্ত কাজ করবি। তোর মা কত ভরসা নিয়ে আমার কাছে পাঠিয়েছে তোকে বলতো, তাই তোকে এখন আর কোনো কাজ করতে হবে না। যা, তুই নিজে ঘরে যা, নিজের ঘরে গিয়ে পড়তে বস। মিনা ছিল বাসন্তীর মেয়ে। বাসন্তী মাধবী দেবীদের বাড়িতে অনেক বছর হলো কাজ করছে। সেই সূত্রেই মিনাকে মাধবী দেবীরা ছোটবেলা থেকেই চিনত। বাসন্তী কিছুদিনের জন্য নিজের অসুস্থতার কারণে ছুটি নিয়েছে, তাই যাতে করে মাধবী দেবীর কোনো রকমের অসুবিধে না হয় সেই জন্য তার মেয়ে মিনাকে পাঠিয়ে দিয়েছে। এমনিতে মাধবী দেবী ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মহিলা। যেহেতু মাধবী দেবীর শরীর খুব একটা ভালো ছিল না, তাই বাসন্তী কিছুদিনের জন্য তার মেয়ে মিনাকে পাঠিয়ে দিয়েছিল মাধবী দেবীর দেখাশুনো করার জন্য। মিনাও ছিল অত্যন্ত সহজ সরল প্রকৃতির একটি মেয়ে এবং তার স্বভাবও ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির। মাধবী দেবী তার একমাত্র ছেলে বিকাশকে নিয়ে রূপনারায়ণপুরে বাস করতেন। মাধবী দেবীর ছেলে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত এবং ছিল বেশ বদমেজাজি টাইপের, মায়ের একদম উল্টো স্বভাবের, আর কাজের লোকেদেরকে একদমই পছন্দ করত না। সমস্ত ব্যাপারে কাজের লোকের কথা সে একদমই বরদাস্ত করতে পারত না। এরকমই একদিন বিকাশ খুব চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে আসে এবং তার মাকে বলে যে সে তার একটাও ফাইলপত্র কিচ্ছু খুঁজে পাচ্ছে না, তার অফিসের দেরি হয়ে যাচ্ছে। কেন রে, ফাইলপত্র না খুঁজে পাওয়ার কি আছে? আমি তো সমস্ত কিছু গুছিয়ে তোর টেবিলের মধ্যেই রেখে দিয়েছি, একটুখানি দেখ, সব পেয়ে যাবি। আমি তো কালকেই মিনাকে বললাম সমস্ত কিছু মুছে মুছে আমাকে দেবার জন্য, আর মিনা সমস্ত কিছু মুছে মুছে দিল, আর আমি তোর টেবিলের মধ্যে রাখলাম সব গুছিয়ে। বিকাশ মিনার কথা শুনে একদম রেগে গেল, কেননা বিকাশ একদমই চাইতো না যে বাড়ির কাজের লোক তার কোনো রকমের ডকুমেন্টসে হাত দিক। তাই সে তার মাকে অনেক রকমের কথা শোনালো এবং অফিসের জন্য বেরিয়ে গেল। মিনা সব কথাই শুনতে পেয়েছিল, তাই মাধবী দেবী মিনাকে বলে, মিনা, তুই আমার ছেলের কথায় কিছু মনে করিস না মা, ও একটু রাগী স্বভাবের ছেলে, রাগটা ওর বাবার মতনই হয়েছে, কিন্তু ছেলেটা এমনিতে ভালো, একটু মাথা গরম হয়, যা, সবকিছু দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যা দেখি, তুই আমার জন্য একটু চা করে নিয়ে আয়। বিকাশ, অনেক দিন তো হলো আমাদের সম্পর্ক, এবার তুমি বাড়িতে তোমার মায়ের সঙ্গে কথা বলো। আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে আমার বিয়ের জন্য, তাই আমি কিন্তু বেশি দিন তোমার জন্য ওয়েট করতে পারবো না। তাই তুমি তাড়াতাড়ি তোমার মায়ের সঙ্গে কথা বলো, আর না হলে তোমার বাড়িতে আমাকে একদিন নিয়ে চলো, আমি না হয় তোমার মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেব। আসলে মৌলি ছিল বিকাশের গার্লফ্রেন্ড। মৌলি বিকাশের সঙ্গে একই অফিসে কাজ করত এবং তাদের মধ্যে সমস্ত ঠিকঠাক ছিল যে তারা কিছুদিনের মধ্যে বিয়ে করবে। তাই মৌলিকে নিয়ে একদিন বিকাশ বাড়িতে এসে উপস্থিত হয়। বিকাশ, একে তো ঠিক চিনতে পারলাম না, এ কি তোর ফ্রেন্ড নাকি? এসো এসো, বসো এখানে। মিনা, সবার জন্য একটুখানি খাবার দাবার ব্যবস্থা করতো। আন্টি, আসলে আমি আপনার ছেলের সঙ্গে অনেক দিন ধরেই রিলেশনশিপে আছি। আপনার ছেলে আপনাকে সাহস করে বলতে পারছে না, কিন্তু আমার বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে এলাম। কি রে বিকাশ, এই সমস্ত কথা এতদিন বলিসনি কেন? আয় আয় মিনা, খাবার টেবিলে খাবারগুলো রেখে দে। মৌলি, তুমি একটু খাবার খেয়ে নাও, তারপর না হয় আমরা আবার কথা বলছি। বাহ আন্টি, আপনারা তো মেডটা খুব ভালো পেয়েছেন। এত ইয়াং মেড তো দেখাই যায় না। আমাদের বাড়ির মেডগুলো যেন কেমন, আমার একদম ভালো লাগে না। এই বিকাশ, তোমাদের বাড়ির মেডকে কি আমরা নিয়ে যেতে পারি আমাদের বাড়িতে? মৌলি, প্রথমত ও আমাদের বাড়ির মেড নয়, ও আমার মেয়ের মতোই। ওর মা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করে, আর আমরা কাজের লোকেদেরকে কখনো কাজের লোকেদের মতো মনে করি না, বাড়ির লোকের মতোই দেখি। তাই তুমি মিনাকে মেড বলে ডেকো না, শুনতে বড্ড খারাপ লাগে। ওকে নাম ধরেই না হয় ডেকো। আর মিনা কিন্তু কোথাও যেতে পারবে না, কেননা মিনা লোকের বাড়িতে কাজ করে না। ওর মায়ের অসুস্থতার জন্য বেশ কয়েকদিন হলো আমার বাড়িতে এসেছে হেল্প করতে। ও তো পড়াশোনায় খুব ভালো, কলেজে পড়ছে, এবছর ফাইনাল ইয়ার দেবে। তারপর মৌলি এবং বিকাশ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক করে মাধবী দেবীর সঙ্গে এবং তারা চলে যায়। এরকমভাবেই কিছুদিন কাটতে থাকে। কিছুদিন পর বিকাশের অফিস থেকে কয়েকজন ফোন করে মাধবী দেবীকে জানায় যে বিকাশের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারা বিকাশকে হসপিটালে ভর্তি করেছে। মাধবী দেবী তো শুনেই খুব কান্নাকাটি করতে শুরু করে
কি হয়েছে আন্টি, তুমি এত কাঁদছো কেন? তুমি আমাকে খুলে বলো ব্যাপারটা কি হয়েছে, কে ফোন করেছিল, দাদার কি হয়েছে? তারপর মাধবী দেবী কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা খুলে বলে মিনাকে, এবং মিনা মাধবী দেবীকে নিয়ে তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে যায়। তারা হসপিটালে গিয়ে বিকাশকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। বেশ কিছুদিন হসপিটালে কাটানোর পর তারা বিকাশকে নিয়ে বাড়ি আসে। খুব বড় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য বিকাশ প্রায় নিজের পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এক প্রকারে সে বিছানাতেই থাকতো। মিনা দিন রাত তার সেবা যত্ন করত। বিকাশের চাকরিটাও চলে গেছিল। একদিন বিকাশ মৌলিকে ফোন করে। কি ব্যাপার বিকাশ, তুমি আমাকে ফোন করছো কেন? আমি সব শুনেছি তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে। তুমি যে হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছো সেটাও আমি জানতে পেরেছি। তাই এখন থেকে তুমি আমাকে একদম বিরক্ত করবে না। আর কিছুদিনের মধ্যেই আমার বিয়ে, তাই আমি এই সমস্ত কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। আশা করি আজকের পর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ রাখার চেষ্টা করবে না। এই সমস্ত কথা শুনে বিকাশ খুবই দুঃখ পায় এবং সে মৌলির আসল উদ্দেশ্য বুঝতে পারে। এরকমভাবেই বেশ কিছু মাস কাটতে থাকে। প্রায় 6 মাস পর মিনার সেবা শুশ্রূষায় বিকাশ হাঁটাচলা করতে শুরু করে এবং ডাক্তার জানায় যে বিকাশ এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তারপর থেকেই বিকাশ মিনার প্রতি খুবই সহানুভূতিপূর্ণ ব্যবহার দেখাতে শুরু করে এবং বিকাশ মিনাকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ঘুরতে বেড়াতেও যায়। তাছাড়া অনেক গল্পও করে মিনার সঙ্গে। এরকমই একদিন হঠাৎ করে মৌলি এসে উপস্থিত হয় বিকাশের বাড়িতে। বিকাশ, তুমি তো দেখছি সুন্দর হাঁটাচলা করতে পারছো। কই, তুমি তো আমাকে ফোন করে জানাওনি যে তুমি সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছো। আমি তো অফিসের কিছু কলিগের কাছ থেকে খবর পেলাম তুমি নাকি আরও বড় কোম্পানিতে জয়েন করেছো। বিকাশ, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? আমি জানি আমি তোমাকে একটু দুঃখ দিয়ে ফেলেছি, কিন্তু কি করব বলো, তখন আমার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। বিকাশ সমস্ত ঘটনা বুঝতে পারে এবং মৌলিকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয়। তারপর বিকাশ তার মাকে জানায় যে তার মায়ের যদি সম্মতি থাকে তাহলে সে মিনাকে বাড়ির বউ করে নিয়ে আসতে চায়। এ তো খুব আনন্দের কথা রে বাবা। আমি তো এটাই মনে মনে ভাবতাম, কিন্তু তোর খুশির কথা ভেবে আমি মৌলির সঙ্গে তোর বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিলাম। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। না না ম্যাডাম, এসব কি কথা বলছেন আপনি? আমি আপনাদের বাড়ির কাজের বউয়ের মেয়ে, আমাকে কখনোই আপনাদের বাড়িতে বউ হিসাবে মানায় না। লোকে কি বলবে আপনাদেরকে? আমি আজই এখান থেকে চলে যাব। শোন মিনা, তুই একদম বেশি কথা বলিস না। আমি বাসন্তীর সঙ্গে সমস্ত কথা বলে নেব। আর তাছাড়া তুই বাড়ির কাজের বউয়ের মেয়ে এটা তোর পরিচয় নয়। তুই একজন মেয়ে, এটাই তোর পরিচয়। আর তুই কার থেকে কোনো অংশে কম? তুই কত সুন্দরী, কত ভালো পড়াশুনোতে। তুই আমার একমাত্র যোগ্য বৌমা হয়ে উঠবি দেখিস। মানুষের ব্যবহারই হলো মানুষের পরিচয়। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে মিনা এবং বিকাশের বিয়ে সম্পন্ন হয়। তারপর থেকে তারা হাসি খুশিতে সংসার করতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।